বিসমিল্লাহ। ওকে, তাহলে চ্যাপ্টার 3 পরমাণু মডেল, চ্যাপ্টার 3 পরমাণু মডেল, এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একদম প্রথমেই আমরা একটা ভাগ করলাম, একদম প্রথমে পরমাণুর ইতিহাস, ঠিক আছে, ও সূচনা, এই একটা ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে পরমাণুর মডেল, পরমাণুর মডেল, এই একটা ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এই একটা ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা জানি আইসোটোপের ব্যাপারটা, সেই আইসোটোপটা আমরা ব্যবহার করে থাকি, আইসোটোপের ব্যবহার এই চ্যাপ্টারে আছে, সে আইসোটোপের ব্যবহার। সো এই 4টা ভাগে মোটামুটি চ্যাপ্টারটাকে আমরা ভাগ করতে পারি, বা এই পুরো চ্যাপ্টারে 4টা অংশ আছে, যে 4টা অংশ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরমাণুর ইতিহাস প্লাস সূচনা, একটা হচ্ছে পরমাণুর মডেল, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আর হচ্ছে আইসোটোপের ব্যবহার। ওকে, সো চ্যাপ্টারটা আমরা অনেকবার পড়েছি, আমাদের এসএসসি পরীক্ষায় চ্যাপ্টারটা দিয়েছি, তারপরেও এই ক্লাসটা করে দেখো, ডেফিনেটলি তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক বেসিক শিখতে পারবে, যেটা হয়তো ইতিপূর্বে দেখো নাই। ঠিক আছে, আচ্ছা, সো বলো তো এই চ্যাপ্টারের কয়টা অংশ? 4টা অংশ। একটা মানুষ কয়টা বিয়ে করতে পারে? 4টা। একটা মানুষ বলা যাবে না, ছেলেরা, ঠিক আছে, ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 4টা বিয়ে করতে পারে। তেমনি চ্যাপ্টারের কয়টা অংশ? 4টা অংশ। কি কি? পরমাণুর ইতিহাস ও সূচনা, পরমাণুর মডেল, ইলেকট্রন বিন্যাস, আইসোটোপের ব্যবহার। ঠিক আছে, সো এই 4টা অংশ আমাদের চ্যাপ্টারে আছে। আমরা একটা একটা করে অংশের মধ্যে যাব। একদম প্রথমে আসো, আমি চেষ্টা করব একদম পরীক্ষায় যা যা আসবে ওইখানে হিট করার, যাতে করে তোমাদের কমন চলে আসে। ওকে, ইনশাল্লাহ কমন চলে আসবে আশা করি। একদম ফার্স্ট অফ অল শুরু করব পরমাণুর ইতিহাস এবং সূচনা দিয়ে। সো 1 নাম্বার লিখে রেখেছি অলরেডি, পরমাণুর ইতিহাস এবং সূচনা দিয়ে শুরু করব। আচ্ছা, তো সবার প্রথমে, একদম সবার প্রথমে পরমাণু নিয়ে কথা বলেছেন কে? পরমাণু নিয়ে কথা বলেছেন একদম সবার প্রথমে আজকে থেকে প্রায় 2500 বছর আগে। আজকে থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, না না, 2500 বছর আগে, 2500 বছর আগে পরমাণু নিয়ে কথা বলেছেন ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, এবং তিনি যেহেতু পরমাণু নিয়ে কথা বলা শুরু করেছেন, তিনি প্রথম পরমাণু নিয়ে কথা বলেছেন, তাহলে পরমাণুর নামটা কে দিয়েছেন? তিনি দিয়েছেন, কারণ তিনিই পরমাণু নিয়ে সবার প্রথমে কথা বলেছেন। তো নাম তো দিতে হবে, নাম ছাড়া কি কথা বলবে? তুমি যখন কিছু নিয়ে কথা বলবে, ওটা তো নাম দিতে হবে। তাহলে সবার প্রথমে পরমাণু নিয়ে কথা বলেছেন যিনি, তিনিই পরমাণু নামটা দিয়েছেন 2500 বছর আগে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে পরমাণু, পরমাণুর ইংলিশ অ্যাটম, অ্যাটম নাম দেন কে? এভাবে একটা গ্যাপ দিবে তোমাকে পরীক্ষায়, অথবা এমসিকিউ আসবে। তাহলে অ্যাটম নামটা কে দিয়েছেন? গ্যাপ দাও একটা। অ্যাটম নামটা কে দিয়েছেন? ডেমোক্রিটাস দিয়েছেন। তাহলে অ্যাটম নাম দেন ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, অ্যাটম নামটা কে দিয়েছেন? ডেমোক্রিটাস দিয়েছেন। আবার বলছি, অ্যাটম নামটা কে দিয়েছেন? ডেমোক্রিটাস দিয়েছেন। 1 নাম্বার শেষ। প্রশ্ন আসতে পারে পরমাণুর ইতিহাস থেকে। আচ্ছা, 2 নাম্বার, আধুনিক পরমাণুবাদের জনক বলা হয় কাকে? জনক শব্দের অর্থ কি? জনক শব্দের অর্থ হচ্ছে বাবা, পিতা, ফাদার। আমরা যখন সায়েন্সে কোনো সাবজেক্টের জনক বলি, সায়েন্সে না, যে কোনো একটা সাবজেক্টের জনক বলি, যেমন বায়োলজির জনককে, ফিজিক্সের জনককে, ম্যাথের জনককে, সকিনার জনককে, যাই হোক, জনক যখন আমরা বলি, হ্যাঁ, জনক যখন আমরা বলবো, জনক দ্বারা বুঝাবে যিনি ওই সাবজেক্টটাকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি ওই সাবজেক্টটাকে কি করেছেন? প্রতিষ্ঠিত করেছেন, ওই সাবজেক্টটাকে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তাকে আমরা জনক বলি। তো পরমাণু এটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন এবং অবদান রেখেছেন যিনি, তিনিই পরমাণুর জনক। তাহলে পরমাণুর জনককে, অথবা আধুনিক পরমাণুবাদের জনককে? হ্যাঁ, পরমাণু নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন, সারা জীবন পরমাণু নিয়েই কাটিয়ে দিয়েছেন, কোনো বিয়ে শাদী করেন নাই, সারা জীবন পরমাণু নিয়েই কাটিয়ে দিয়েছেন, জন ডাল্টন। জন ডাল্টন, ডালটন, ঠিক আছে, কি চালনা চালনা ডাল ডাল, ডাল্টন, তিনি পরমাণু নিয়ে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, তাই জন ডাল্টনকে বলা হয় পরমাণুর জনক। তাহলে পরমাণু নামটা দিয়েছেন ডেমোক্রিটাস, বাট তিনি জনক না, তিনি নাম দিয়েছেন, কিন্তু এই পরমাণুটাকে এস্টাবলিশ করেছেন, এই পরমাণু সাবজেক্টটাকে, পরমাণু নিয়ে গবেষণা করেছেন সবচেয়ে বেশি, বা এটাকে এস্টাবলিশ করেছেন কে? জন ডাল্টন। তাহলে পরীক্ষায় 2 নাম্বার প্রশ্ন হবে
পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন হবে পরমাণুবাদের জনককে। পরমাণুবাদের জনক, জনক মানে কি? ফাদার। ফাদার মানে কি? যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তাহলে পরমাণুবাদের জনক হচ্ছে, একটা ফিল ইন দ্য গ্যাপ দাও। পরমাণুবাদের জনক হচ্ছে জন, সামনে একটা জন আছে, তারপরে ডাল্টন আছে। ফুলফুরিনগরে একটা আছে না, জন দা বন, এ জন দা বন না, এটা ফুলফুরিনগরের জন দা বন না, ঠিক আছে, জন দা ডন। ওকে, সবকিছু চমৎকার। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ফিল্ড সায়েন্সে সোশ্যাল সায়েন্স চেম্বার গ্রুপে ইনভাইট করবে, আমাদের গ্রুপে ইনভাইট করবে বেশি বেশি করে, যাতে করে তারা গ্রুপে আসে। গ্রুপে এক গাদা ফ্রি কোর্স আছে, এরপর পেইড কোর্স আছে, তারা যেন এসব সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে পরমাণুর ইতিহাস থেকে 1 নম্বর প্রশ্ন, অ্যাটম নামটা কে দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন পরমাণুবাদের জনককে। এছাড়া পরমাণুর ইতিহাস থেকে আর কোনো প্রশ্ন হবে না। এবার পরমাণুর সূচনা থেকে কিছু প্রশ্ন হবে। সো দেখো, 3 নাম্বার পরমাণুর সূচনা থেকে যে প্রশ্নগুলো হবে আমি নাম্বারিং করে দিচ্ছি যাতে মনে রাখতে সহজ হয়। আজকে কি কি পড়লাম তখন আমি বলবো 1 নাম্বার এটা পড়েছি, 2 নাম্বার ওইটা পড়েছি, সহজ হবে। 3 নাম্বার হচ্ছে কিছু পরমাণুর নাম আছে যাদের নামের সাথে ল্যাটিন নামের সাথে মৌলের মিল নাই, এবং নটরডেম কলেজে, হোলি ক্রস কলেজে, সেন্ট জোসেফে কিংবা তোমার সামনে ইন্টারের ক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে বেশি কষ্ট হবে, এগুলোতে বেশি ভুল করবে। সো এই ব্যাপারগুলো পরীক্ষায় বেশি আসবে, ভুলও বেশি করবে। চলো আমরা এই ব্যাপারগুলো আজীবনের জন্য দেখে নিই। আচ্ছা, কিছু একটা ছক করব, কিছু মৌল আছে যাদের মৌলের নাম একরকম কিন্তু তাদের ল্যাটিন নামটা আরেক রকম, আর ল্যাটিন নামটা ভিন্ন হওয়ার কারণে তাদের যে প্রতীক আছে, সিম্বল আছে, সেটাও ভিন্ন হয়ে যায়। এ ধরনের মৌলগুলো পরীক্ষা একটু বেশি আসে। আমরা একটা ছক করলাম, ওকে। আচ্ছা, সো আমরা একটু এই ধরনের ছকের মধ্যে এই ব্যাপারগুলো দেখব একটা একটা করে। আচ্ছা, সো এখানেও আমরা একটু নাম্বারিং করব। দেখো, এখানে একটা হচ্ছে, একটা মৌল খুব ইম্পর্টেন্ট, একটা একটা করে দেখাচ্ছি, সবগুলো ভালো করে খেয়াল করো। আমি ওইরকম সিরিয়াল মেনটেন করে দেখাচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি, একটা একটা করে সরাসরি সবগুলো লিখে দিচ্ছি। একটা হচ্ছে আমরা টিন বলে থাকি, টিন। হ্যাঁ, টিন। তোমাকে পরীক্ষা বলবে টিনের সংকেত লিখো। পরীক্ষা কি বলবে? টিনের সংকেত লিখো, আর কিছু বলবে না, টিনের সংকেত লিখো। অপশনের মধ্যে থাকবে টিআই। অপশনের মধ্যে কি থাকবে? টিআই থাকবে। সবাই টিআই দিয়ে দিবে। টিনের সংকেত কিন্তু টিআই না। টিন হচ্ছে, আমরা বাংলায় বলি টিন, এটার লেটিন যে নামটা, সে লেটিন নামটা হচ্ছে, বাংলায় টিন, এটা ইংলিশেও টিন বলা হয়, টিন, কিন্তু এটার লেটিন যে নাম সেটা হচ্ছে এস্টান নাম। আমরা সিলেবল ভাগ করে দিই, তাহলে সহজ হবে, এস্টান নাম। এবং এটার যে প্রতীক সেটা হচ্ছে এস নিব, তারপরে এন নিব, এসএন, তাহলে এস্টান নাম। ওকে, এস্টান নাম। এরপর 2 নাম্বার হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি বা আন্টিমনি, আমরা দুষ্টামি করে আন্টিমনি বলতাম, পরিমণি না আবার পরিমণি না, তোমাদের মেহেদি ভাইয়ের পরিমণি না, আন্টিমনি। তো অ্যান্টিমনি তোমাকে পরীক্ষা বলবে অ্যান্টিমনির সংকেত লিখো। দেখি বলো তো অ্যান্টিমনির সংকেত কি? অ্যান্টিমনিকে আমরা ল্যাটিনে বলি স্টিবিয়াম, এবং এটার সংকেত হচ্ছে এসবি, স্টিবিয়াম। সো এই যে ব্যতিক্রমগুলোই পরীক্ষা আসবে, সহজগুলো পরীক্ষা আসবে না। তোমাকে টিন দিবে, টিন দেওয়ার পরে বলবে এটার সংকেত কি, তোমাকে অপশনে দিবে টিআই, যাতে তুমি কনফিউজড হয়ে যাও। কিন্তু টিন মানে স্টার নাম, পরীক্ষা হঠাৎ করে মাথায় আসবে না। টিন মানে যে স্টার নাম, এটা মাথায় আসবে না। সো টিন মানে স্টার নাম, এসএন হচ্ছে এর প্রতীক। এরপর হচ্ছে অ্যান্টিমনি বলবে তোমাকে অ্যান্টিমনি, তোমাকে অপশনে দিয়ে দিবে কি জানো? এ এন দিয়ে দিবে। তুমি মনে করবে যে এ এন মনে হয় সংকেত, অ্যান্টিমনি না, এ এন না। অ্যান্টিমনি হচ্ছে নাম, কিন্তু ল্যাটিন নাম স্টিবিয়াম। সো মাথায় রাখতে হবে। দেখছো, এগুলা কিন্তু সবাই ভুল করে। পরীক্ষার হলে গিয়ে দেখবা অ্যান্টিমনি সংকেত ভুল করে দিয়ে আসছো, পরীক্ষার হলে গিয়ে দেখবো অ্যান্টিমনির সংকেত ভুল, আন্টি ভুল হয়ে গেছে, আন্টিকে ভুল করে দিয়ে আসছি। ঠিক আছে, তারপর 3 নাম্বার, এরপরে হচ্ছে টানস্টেন, যেটা আমরা লাইটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। টানস্টেন,
এই যে লাইটের ফিলামেন্টে, লাইটের মধ্যে অনেক সময় দেখো না, আগের দিনের গোল গোল যে লাইটগুলো আছে হলুদ কালারের, ভিতরে একটা লোহার ভিতরে একটা তার পেছানো থাকে না, ফিউজ হলে তারটা ছিঁড়ে যায়, এই তারকে বলা হয় টাংস্টেন। তোমাকে বলবে টাংস্টেনের সংকেত লিখো, মাথায় আসবে না, আরে এত পড়ছি, টাংস্টেনের সংকেত জানি কি ছিল, টাংস্টেনের সংকেত জানি কি ছিল, কি ছিল, মাথায় আসবে না। টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, ওলফ্রাম, এবং এটার সংকেত হচ্ছে ডাব্লিউ, অনলি ডাব্লিউ, অনলি ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ, ওলফ্রাম, টাংস্টেন। সো এগুলো পরীক্ষায় বেশি আসবে এবং স্টুডেন্টরাও ভুল করবে বেশি। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো ছিল এই। এছাড়া আরও আছে, এছাড়া আরও আছে, আরও দিচ্ছি, তোমরা লিখো, আরও দিচ্ছি, তারপরও তোমরা আরও দিচ্ছি, তোমরা লিখো, এতটুকু শেষ করো। তাহলে কি কি দেখলাম? টিন, যদি বলে টিনের সংকেত কি? এসএন। তারপর অ্যান্টিমনি, অ্যান্টিমনির সংকেত কি? এসবি। তারপর যদি বলে টাংস্টেন, টাংস্টেনের সংকেত কি? ডাব্লিউ। তো সবাই চোখ বন্ধ করো, খাতার দিকে না, চোখ বন্ধ করে একবার রিপিট করো তো, চোখ বন্ধ করো, আমার সাউন্ড শুনো, চোখ বন্ধ করে ফেলো, বলো তো দেখি টিনের সংকেত কি? সবাই বলো, মনে মনে বলো, টিনের সংকেত কি? এসএন। অ্যান্টিমনির সংকেত কি? এসবি। টাংস্টেনের সংকেত কি? ডাব্লিউ। মুখস্থ না, বুঝে বুঝে বলো। টিন, টিন মানে অ্যাস্টার নাম, অ্যাস্টার নাম থেকে এসএন। অ্যান্টিমনি, অ্যান্টিমনি মানে স্টিবিয়াম, স্টিবিয়াম থেকে এসবি। আর টাংস্টেন মানে ওলফ্রাম, ওলফ্রাম থেকে ডাব্লিউ। ওকে, পারা যাবে? ওকে, পারা যাবে। এরপরও তোমাদের বই আরও কিছু আছে যেগুলো আমরা দেখে নিব। একটা হচ্ছে লেড বা সীসা, লেড বা সীসা আমাদেরকে দেখতে হবে। লেড বা সীসাকে আমরা পিবি দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, প্লাম বাম থেকে। আচ্ছা, আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তোমাদের বইয়ে যদিও আছে, তারপরও তোমরা এত মনোযোগ দিয়ে পড়বে না। আমি একটু এটা মুছে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা মুছে লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখো, তোমরা নিচে নিচে লিখো, এটার নিচে নিচে লিখো, এরপরে বাকিগুলো নিচে নিচে লিখো। আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সীসা। তোমাকে বলবে সীসার সংকেত লিখো, তোমার মাথায় আসবে না সীসাকে যে আমরা লেড বলি, এটাই মাথায় আসবে না। সীসাকে যে লেড বলি, এটাই মাথায় আসবে না, সীসা, লেড। হ্যাঁ, লেড। আসো, লেডের লেটিন নাম কি? প্লাম বাম, প্লাম বাম, পিবি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে 5 নাম্বার, এরপর পারদ, মার্কারি বলা হয়, যাকে মার্কারি বলা হয়, মার্কারি। তোমার মাথায় আসবে না মার্কারি বা পারদ কি, তোমাকে বলবে পারদের সংকেত লিখো। ওরে, পারদের সংকেত, পারদের সংকেত কি ছিল? পারদের সংকেত মাথায় আসবে না। পারদ বা মার্কারি, এটাকে হাইড্রোর, হাইড্রোর জাইরাম বলা হয়। নামগুলো, ল্যাটিন নামগুলো ইম্পর্টেন্ট। ল্যাটিন নাম পুরোটা লিখতে দিতে পারে পরীক্ষায়। পরীক্ষায় তোমাকে বলবে পারদের ল্যাটিন নাম লিখো, তোমার মাথায় আসবে না পারদের ল্যাটিন নাম কি ছিল জানি, মাথায় আসবে না। পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোর জাইরাম, এবং এটাকে আমরা এইচজি দিয়ে প্রকাশ করে থাকি, এইচজি। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। সত্যি কথা বলছি, তুমি এই চ্যাপ্টারটা না হলেও কম সেকেন্ড মানে মিনিমাম এই চ্যাপ্টার না হলেও তুমি 20 বার পড়েছো, সবাই 20 বার পড়ে ফেলছো মিনিমাম। তারপরও এগুলোতে গিয়ে পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবে, আরে পারদের ল্যাটিন নাম জানি কি ছিল, কনফিউজড হয়ে যাবে, সত্যি কথা কনফিউজড হয়ে যাবে। সো পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজিনাম, এবং এটাকে এসজি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে রূপা। রূপাকে আর্জেন্টাইন বলা হয়, এজি। তারপরে গোল্ড, গোল্ডকে অরাম বলা হয়, এইউ। আমি আর লিখলাম না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার হচ্ছে এই ছকটা শেষ, ছকটা ক্লোজ করে দাও। 3 নাম্বারে মৌল, ল্যাটিন নাম, প্রতীক। আমি আবার বলছি, এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে, যা যা দিচ্ছি এর মধ্যেই আসবে। সো যা যা পড়াচ্ছি ক্লাসে এর মধ্যে পড়লেই হবে, এর বাইরে যাওয়ার দরকার নেই। সো কি পড়ালাম? অ্যাটম নামটা কে দিয়েছেন? ডেমোক্রিটাস। পরমাণুবাদের জনককে? জন ডাল্টন। মৌলের নাম, ল্যাটিন নাম, প্রতীক, যা যা লিখে দিয়েছি, যে 7টার কথা বলেছি, এখানে তো 5টা। পরে রূপা বললাম, সোনা বললাম, রূপা সোনা, রূপা স্বর্ণ, এই 7টা পরীক্ষা আসবে, এই 7টা যে কোনো একটা, সো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, কনফিউজ হওয়া যাবে না, এগুলা খুব বেশি প্র্যাকটিস করে আয়ত্তে রাখতে হবে। এরপর এবার চলে আসো 4 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে খুবই চমৎকার কিছু তথ্য তোমাকে এখন দিব। 4 নাম্বার যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই চমৎকার কিছু তথ্য তোমাকে এখন দিব, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লিখো, 4 নাম্বার লিখো। আচ্ছা, বলো তো পুরো পর্যায় সারণীতে
একটা মাত্র তরল ধাতু আছে, ধাতু কিন্তু তরল, বাকি সব তরল ধাতু হচ্ছে কঠিন। তাহলে 4 নাম্বার লিখো, পর্যায় সারণীর একটা মাত্র ধাতু আছে যেটা তরল, বলো তো সেটার নাম কি? পর্যায় সারণীর একটা কথা আগে লিখে ফেলো, পর্যায় সারণীতে 118টি মৌল আছে। এই 118কে 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 98। 98 এবং 20 2 ভাগে ভাগ করব। এই 98 হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর এই 20 হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করতে হয়। আবার আরেকটা ব্যাপার জেনে রাখো যে আমাদের শরীরে 26টা মৌল আছে, এটাও মাঝে মধ্যে পরীক্ষা আসে। আমাদের শরীরে কতটা? 26টি মৌল আছে। এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, সংখ্যাগুলি মনে রাখতে হবে। পর্যায় সারণীর 118টি মৌল আছে, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98, 98 আর কৃত্রিমভাবে তৈরি করতে হয় 20। আমাদের শরীরে 26টি মৌল আছে। এই যে 118, 98, 20, 26 এই সংখ্যাগুলো পরীক্ষা আসবে। হঠাৎ করে পরীক্ষায় প্রশ্ন করবে আমাদের শরীরে কতটি মৌল আছে? 26টি মৌল আছে। আমাদের শরীরে কতটি মৌল আছে? 26টি, 26। আমাদের শরীরে কতটি মৌল আছে? 26, 26টি মৌল আছে। প্রকৃতিতে কতটা মৌল পাওয়া যায়? 98টি মৌল পাওয়া যায়। আচ্ছা, সো পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে একটা মাত্র ধাতু আছে যেটা তরল অবস্থায় পাওয়া যায়, এবং একটা মাত্র অধাতু আছে যেটা তরল অবস্থায় পাওয়া যায়। এছাড়া কাউকে তরল অবস্থায় পাওয়া যায় না, কক্ষ তাপমাত্রায় কাউকে তরল অবস্থায় পাওয়া যায় না। একটা ধাতু, একটা অধাতু। পরীক্ষা প্রশ্ন করবে একমাত্র তরল ধাতুর নাম কি, একমাত্র তরল অধাতুর নাম কি। সো পর্যায় সারণী থেকে প্রশ্ন হবে, অ্যান্সার করে ফেলতে হবে। আচ্ছা, যদি এটা পর্যায় সারণীর চ্যাপ্টার না, তাও কথা প্রসঙ্গে আমরা ওইটাও তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে একটু করে এটা লিখে নাও, 4 নাম্বার কথাটা লিখে নাও, তারপর আমরা ওইটা দিচ্ছি। সবাই লিখে নাও, পর্যায় সারণীতে 118টি মৌল আছে, তার মধ্যে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, 20টি কৃত্রিমভাবে তৈরি করতে হয়। আমাদের শরীরে 26টি মৌল আছে। তাহলে পর্যায় সারণীর একমাত্র তরল যে ধাতুটা পাওয়া যায় সেই তরল ধাতুর নাম কি, আর একমাত্র তরল অধাতুর নাম কি? দেখি কমেন্টে জানাও তো। পর্যায় সারণী লিখো, 4 নাম্বার দিয়ে লিখো, এখানেই লিখো, পর্যায় সারণীর একমাত্র তরল ধাতু, আমি বোল্ড করে দিচ্ছি, একমাত্র তরল ধাতু এর নাম হচ্ছে পারদ। একটু আগে যেটা দেখিয়েছি, একমাত্র তরল ধাতু পারদ, Hd, এটা হচ্ছে একমাত্র তরল ধাতু। এবং পর্যায় সারণীর একমাত্র তরল অধাতু হচ্ছে, একমাত্র তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। ব্রোমিন অধাতু কিন্তু সে তরল, ব্রোমিন। ঠিক আছে, ওকে। এবং ব্রোমিনের বর্ণ লাল, ব্রোমিনের বর্ণ কি? লাল। যাও, তাহলে পর্যায় সারণীর একমাত্র তরল ধাতু, একটা মাত্র ধাতু আছে যেটা তরল অবস্থায় পাওয়া যায়, সেটা হচ্ছে পারদ। পারদ তরল অবস্থায় পাওয়া যায়, কক্ষ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে। আর একমাত্র ধাতু ব্রোমিন, যেটা তরল অবস্থায় পাওয়া যায়। এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, তাই আমি লিখে দিয়েছি। ওকে, সো এই ছিল পর্যায় সারণীর ইতিহাস এবং সূচনা এই অংশ থেকে। সো আমাদের এই অংশটা ক্লিয়ার হয়ে গেল, আর কোনো পড়া নেই। পর্যায় সারণীর ইতিহাস এবং সূচনা থেকে আমাদের আর কিছু পড়তে হবে না। তোমরা একটু আমাকে জানাবে সব কিছু ক্লিয়ার হলো কিনা। পর্যায় সারণীর ইতিহাস এবং সূচনা থেকে সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবে। পর্যায় সারণীর ইতিহাস এবং সূচনা থেকে যা যা পড়িয়েছি 4টা কথা, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আচ্ছা, এবার চলে আসো 2 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, পরমাণুর মডেল, যেখান থেকে প্রশ্ন হবে পরমাণুর মডেল। সো এখন আমরা চলে যাব পরমাণুর মডেলে, খুবই ইম্পর্টেন্ট পরমাণুর মডেল। চলো শুরু করি। পরমাণুর মডেলটা খুব ইম্পর্টেন্ট, ইভেন এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে, তোমরা অনেকেই পারোনি পরমাণুর মডেল থেকে। আচ্ছা, একদম প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আবিষ্কারটা জানতে হবে, যেটা আমাদের বইয়ে নাই কিন্তু পরীক্ষা আসে। আবিষ্কারের ব্যাপারটা পরীক্ষায় আসে। কি আবিষ্কারের ব্যাপার? ইলেকট্রনকে আবিষ্কার করেছে, প্রোটনকে আবিষ্কার করেছে, নিউট্রনকে আবিষ্কার করেছে, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে। এই 4টা জিনিস আমাকে জানতে হবে। ইলেকট্রন আবিষ্কার করেছে 1800, আচ্ছা সাল লাগবে না, পরীক্ষায় সাল আসবে না। ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন। প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেছেন চ্যাডউইক। নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রাদারফোর্ড।
সাল লাগবে না, শুধু নাম লাগবে, কে আবিষ্কার করেছেন সেই নামটা লাগবে। সো ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন, ইলেকট্রন কে আবিষ্কার করেছেন? থমসন, স্যার জন জোসেফ থমসন, পুরো নাম জন জোসেফ থমসন লাগবে না, শুধু থমসন মনে রাখলেই হবে। সো থমসন কি আবিষ্কার করেছেন? ইলেকট্রন আবিষ্কার করেছেন। রাদারফোর্ড কি আবিষ্কার করেছেন? প্রোটন আবিষ্কার করেছেন। চ্যাডউইক কি আবিষ্কার করেছেন? নিউট্রন আবিষ্কার করেছেন। নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন? রাদারফোর্ড আবিষ্কার করেছেন। সো কোনটা কে আবিষ্কার করেছে এটা পরীক্ষায় আসবে, এটা লাগবে। কত সাল? কোনো সাল মনে রাখতে হবে না, কোনো সাল পরীক্ষায় আসবে না। আবার বলছি, পরীক্ষায় কোনো সাল আসবে না, সাল থাকলে সেটা বাদ দাও, কোনো সাল পরীক্ষায় আসবে না, কাজে আমরা সালগুলো পড়বো না, শুধু আবিষ্কারকের নাম আসবে পরীক্ষায়। এটা হচ্ছে 5 নাম্বার। দাও তাহলে 5 নাম্বার পরমাণু মডেল, 5 নাম্বার যেটা পড়াইছিলাম আবিষ্কার, কোনটা কে আবিষ্কার করেছে এটা পরীক্ষা আসবে। আচ্ছা, এবার আসো পরমাণু মডেলের মূল পড়ায় যাব। মূল পড়া হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। আচ্ছা চলো, প্রথমেই রাদারফোর্ড পরমাণু মডেল 6 নাম্বার। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কি কি ইম্পর্টেন্ট, কি কি আমরা পড়ব? সেরা কলেজ, নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফের জন্য আমাদের কি কি দরকার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে? আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে সৌর মডেল, এটাকে বলা হয় সৌর মডেল। 1 নাম্বার কথা, এটাকে সৌর মডেল বলা হয়, আমরা সবাই জানি এটা সৌর মডেল বলা হয়। এখান থেকে বেসিক্যালি যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা ছিল, রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা ছিল। এই মডেলের সীমাবদ্ধতাটা কে দিয়েছেন? ম্যাক্সওয়েল দিয়েছেন। সীমাবদ্ধতা ছিল, এটা কে দিয়েছেন? ম্যাক্সওয়েল দিয়েছেন। ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব, তত্ত্বটা আন্ডারলাইন করো, নামটা আন্ডারলাইন করো। একটা সীমাবদ্ধতা ছিল, রাদারফোর্ড মডেলের একটা সীমাবদ্ধতা ছিল ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব। ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব বলে কোনো চার্জ যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে সে শক্তি কি করবে? তার শক্তিটা কমে যাবে। শক্তি কমে গেলে সে এক সময় কোথায় আসবে? কেন্দ্রে চলে আসবে। কেন্দ্রে যদি চলে আসে তখন সেটা কি হবে? বেনিশ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব ছিল। তাহলে ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্বটা লিখতে বলতে পারে পরীক্ষায়, পরীক্ষায় রিটেনে বলতে পারে ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব লিখো। নটরডেমে এমসিকিউ আসবে না সিকিউ আসবে, রিটেন আসবে নাকি ফিল ইন দ্য গ্যাপস আসবে, কেউই বলতে পারে না। কখনো ফিল ইন দ্য গ্যাপস এসেছে, কখনো রিটেন প্রশ্ন লিখতে বলেছে, কখনো এমসিকিউ এসেছে, কখনো সিকিউ এসেছে। সো কিভাবে প্রশ্ন হবে এটা কেউ বলতে পারে না, তোমাকে সবভাবেই প্রিপারেশনটা নিতে হবে, সবভাবে প্রস্তুত থাকতে হবে। সো তোমাকে প্রশ্ন করতেই পারে ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্বটা লিখো, বা ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্বের কনসেপ্টটা কি, মূল ব্যাপারটা কি। ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিয়েছেন যার নাম তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্ব। এই তত্ত্ব আমাদেরকে বলে একটা চার্জ যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার শক্তিটা কি হবে? ক্ষয় হবে। শক্তি ক্ষয় হলে সে একসময় শক্তি হারিয়ে কেন্দ্রে চলে আসবে, বৃত্তাকার পথ আর থাকতে পারবে না। কেন্দ্রে যদি চলে আসে ওই জিনিসটা নিঃশেষ হয়ে যাবে। এই কথাটা কেন বলেছিলেন? এই কথাটা বলেছিলেন রাদারফোর্ড, বলেছিলেন যে ইলেকট্রনগুলো কি সৌরজগতের গ্রহগুলোর মতো করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তো ম্যাক্সওয়েল বলল ইলেকট্রন তো চার্জ, চার্জ যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তো সে কেন্দ্রে চলে আসবে, ফলে পরমাণুর অস্তিত্ব চলে যাবে। এই কথাটা বলেছিলেন। তার মানে আবার লিখো, আবার বলছি, ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্বটা কি ছিল? ভালো করে লিখে দিচ্ছি, লিখে নাও। ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক বিকিরণ তত্ত্বটা কি? এই যে তত্ত্বটা লিখে দিচ্ছি। কোনো চার্জ কোন পথে? বৃত্তাকার পথে। কি করলে? ঘুরলে কি হবে? শক্তি ক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে। এতে কি হবে? এতে এক সময় চার্জ কোথায় চলে আসবে? চার্জ কণা কেন্দ্রে চলে আসবে, এবং কি হবে? এবং নিঃশেষ হয়ে যাবে।
সো এই কথাটাই বলেছিলেন ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তরঙ্গের একটা কথাই। তাড়িৎচুম্বক তরঙ্গ এটা অনেকগুলো তত্ত্ব আছে, তাড়িৎচুম্বক বিকিরণ তত্ত্ব অনেক বড়, তার মধ্যে একটা কথা ছিল এটা, কোনো চার্জ যদি বৃত্তাকার পথে ঘুরে তার শক্তি ক্ষয় হবে, এতে একসময় চার্জ কণা কেন্দ্রে চলে আসবে, নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে, সো রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা ছিল ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক বিকিরণ তত্ত্ব, এবং সেই ব্যাপারটা দেখালাম। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতে পারে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক বিকিরণ তত্ত্বটা লিখো, সেটাই লিখতে হবে। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে দুটো প্রশ্ন হবে, একটা হচ্ছে এই মডেলকে কি বলে, সৌর মডেল বলে, সৌরজগতের গ্রহগুলোর সাথে তুলনা করেছিল, সৌর মডেল বলে, সোলার মডেল বলা হয়, সোলার মডেল বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক বিকিরণ তত্ত্ব। এই দুটা প্রশ্ন হবে। ওকে, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, আশা করি প্রশ্ন নেই। এরপরে এবার চলে আসো, এবার হচ্ছে বোর পরমাণু মডেল। সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে ঘুরাবে, প্রশ্ন যেখান থেকে সবচেয়ে কঠিন হবে, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে। তোমাদের ইভেন পরীক্ষায়ও আসছে এবং তোমরাও পারো নাই। বোর পরমাণু মডেল থেকে সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন করবে বোর পরমাণু মডেল, তাই একদম স্ট্রংলি পড়তে হবে। আমি আবার বলছি, সেরা কলেজের জন্য একদম হট ফেভারিট টপিক, একেবারে হট টপিক বোর পরমাণু মডেল। বোর মডেল এটা একদম হট টপিক, খুবই ইম্পর্টেন্ট, সেরা কলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট বোর পরমাণু মডেল। ওকে, 7 নাম্বার বোর পরমাণু মডেল। সো সবাই ভালো করে খেয়াল করো, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে সে দুটো কথা বলেছিলেন, বোর সাহেব দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে পরমাণুর, একটা হচ্ছে পরমাণুর না, একটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিসের সমানুপাতিক, h/2π এর পূর্ণসাংখ্যিক গুণিতকের সমানুপাতিক সমান। তার মানে এই কথাটা আমি একটু বুঝাই দিই, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান পূর্ণ সংখ্যা ইন্টু h/2π। এখন কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণসাংখ্যিক গুণিতক ছিল। পূর্ণ সংখ্যা গুণিতক মানে কি, গুণিতক মানে গুণ, পূর্ণ সংখ্যা গুণ h/2π ছিল। পরবর্তীতে এটাকে আমরা লিখেছিলাম, কৌণিক ভরবেগকে লিখেছিলাম mv/r সমান nh/2π, এভাবে লিখেছিলাম। বাট স্টুডেন্ট এটা বুঝে নাই, এটার উপর কিন্তু ভিডিও আছে, আমি কিন্তু এটার উপর একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিডিও দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা দেখে যেও, যারা দেখে গিয়েছো তারা ভালো করেছো, পরীক্ষায় অ্যান্সার করতে পেরেছো, যারা দেখো নাই পারোনি। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো যে কিভাবে আসছে কৌণিক ভরবেগ, এই ব্যাপারটা কি, রৈখিক ভরবেগ এই ব্যাপারটা কি, পূর্ণ সংখ্যা কোথায় থেকে এসেছে, h কি, h/2π কোথায় থেকে এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু করে চলো আমরা একটু দেখি, তাহলে আমরা এই সূত্র নিয়ে একটু কথা বলি। মুছে দিচ্ছি যেহেতু জায়গা কম আছে উপরে, তা তোমরা রাখো, তোমাদের মোছার দরকার নেই, আমি মুছে দিচ্ছি। একদম প্রথমে আসো, ভরবেগ এই ব্যাপারটা কি, হোয়াট ইজ ভরবেগ? ভরবেগ, ভালো কথা, ভরবেগ বলতে বিশেষ করে রৈখিক ভরবেগ বুঝায়। ভরবেগ বলতে রৈখিক ভরবেগ বুঝায়। তো রৈখিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ বলতে ভর ইন্টু রৈখিক বেগ, ভর ইন্টু রৈখিক বেগ। রৈখিক ভরবেগ মানে ভর ইন্টু রৈখিক বেগ। আচ্ছা, এটা হচ্ছে রৈখিক ভরবেগ। এখন ভর কি? ভর হচ্ছে m, আর রৈখিক বেগ কি? রৈখিক বেগ হচ্ছে v। তাহলে ভরবেগ বা রৈখিক ভরবেগ, ভর ইন্টু রৈখিক বেগ মানে কি? mv, এবং এটাকে p দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে রৈখিক ভরবেগের কাহিনী, mv, রৈখিক ভরবেগ। আচ্ছা, এবার আমাদের গতিবিদ্যা তো তোমরা পড়ছো, গতিতে কিসে? গতিতে কিছু রাশি আছে, যেমন আমি যদি বলি বল, এরপর কৌণিক বল, আবার অনুরূপভাবে শক্তি, কৌণিক শক্তি, অনুরূপভাবে
অনুরূপভাবে ভরবেগ, কৌণিক ভরবেগ, এরকম কিছু রাশি আছে। তাহলে যেই জিনিসটা সেটার সামনে একটা কৌণিক যুক্ত হয়ে যায় আমাদের গতির মধ্যে। এটা তোমরা যখন ইন্টার উঠবে, দুদিন পরে তো ইন্টারে তো উঠেই গেছো, দুদিন পর আমি নিজেই পড়াবো। যদি আমার কাছে পড়ো আমি তোমাদেরকে পড়াবো গতিতে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো সব ফিল দিয়ে পড়াবো। ওকে, আচ্ছা। তো আমাদের গতিতে কিংবা আমাদের নিউটনিয়ান বলবিদ্যায় এরকম কিছু টার্ম আছে: বল, কৌণিক বল, শক্তি, কৌণিক শক্তি, ভরবেগ, কৌণিক ভরবেগ। বল যদি হয় এফ, এই এফ এর সাথে যদি আমরা একটা দূরত্ব গুণ করি, দূরত্ব, ডিস্ট্যান্স অথবা আর, আমরা যদি আর দ্বারা, এখানে দূরত্ব বোঝানো হচ্ছে, তাহলে আর দ্বারা কি বোঝাচ্ছি? এখানে আর দ্বারা ডিস্ট্যান্স, দূরত্ব বোঝাচ্ছি, ডিস্ট্যান্স। তাহলে বল এফ এর সাথে যদি আর গুণ করা হয় তাহলে সেটা কৌণিক বল হয়ে যায়, কৌণিক হয়ে যায়। তাহলে কৌণিকের জন্য আর এসেছে বাদাম বাদাম, কাঁচা বাদাম। শক্তি কি? শক্তি, শক্তি ই, কৌণিক শক্তি। এরপর এখানে আর আসলে তোমার ই আর হয়ে যাবে, যদিও শক্তিটা একটু পরে দেখাই, ভরেরটা দেখাই, ভরেরটা সহজ। ভর দেখো, ভর, ভর এম, কৌণিক ভর আছে। কৌণিক ভরকে আমরা বলি জড়তার ভ্রামক, কৌণিক ভরকে আমরা বলি জড়তার ভ্রামক। তখন আর স্কোয়ার গুণ হয়ে যায়, এরকম আর গুণ হয় কখনো, আর স্কোয়ার গুণ হয় কখনো, এগুলো নিউটনিয়ান বলবিদ্যায় পড়াবো। তো ভরেরটা দেখালাম, শক্তিরটা এমন। তেমনিভাবে তাহলে কি দেখতে পাচ্ছ? বল কৌণিকের জন্য আর গুণ হয়ে গিয়েছে, ভর কৌণিক ভরবেগের জন্য আর স্কোয়ার গুণ হয়ে গিয়েছে। তাহলে দূরত্ব গুণ হতে পারে, দূরত্বের বর্গ গুণ হতে পারে। তেমনিভাবে রৈখিক ভরবেগ, ভরবেগ হচ্ছে এমভি, যখন কৌণিক আসবে তখন একটা আর গুণ হয়ে যাবে, এমভি আর হবে। কৌণিক একটা আর গুণ হয়ে যাবে, একটা আর গুণ হয়ে যাবে, কৌণিক। তাহলে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ভরবেগের সাথে একটা আর গুণ হলে কৌণিক ভরবেগ হয়ে যাবে। এটা কিভাবে হয় নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়াবো তখন পড়াবো এটা। আপাতত জেনে রাখো। তাহলে ভরবেগ হচ্ছে এমভি, তার সাথে আর গুণ করলে কৌণিক ভরবেগ হয়ে যায়। বল হচ্ছে এফ, তার সাথে আর গুণ করলে কৌণিক বল হয়ে যায়। ঠিক আছে? তাহলে কৌণিক ভরবেগ মানে কি? এমভি আর, আর গুণ করার কারণে কৌণিক হয়ে গেছে। বুঝতে পেরেছ? চমৎকার ব্যাপার। ওকে, তাহলে কৌণিকের ব্যাপারটা বুঝালাম। কৌণিক তাহলে কিভাবে আসছে? একটা আর গুণ করে কৌণিক শব্দটা এসেছে, একটা আর গুণ করার মধ্য দিয়ে কৌণিক শব্দটা এসেছে। ওকে, নিউটনিয়ান বলবিদ্যায় গেলে কিভাবে কৌণিক হয় আর গুণ করলে সেটাও তুমি বুঝতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কৌণিক কিভাবে এসেছে সেটা। তাহলে কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ, এটা দ্বারা এটা বুঝায় না ভর ইন্টু কৌণিক বেগ, এটা বুঝায় না ভাইয়া, এটা বুঝায় না। ভর ইন্টু কৌণিক বেগ এটা বুঝায় না। ভর ইন্টু কৌণিক বেগ ওমেগা এটা বুঝায় না, কখনোই এটা বুঝায় না। এটা তোমাকে ভরবেগ পুরোটা একসাথে নিতে হবে, ভরবেগ এমভি নিয়ে তার সাথে আর গুণ করতে হবে। তাহলে কোনটা বুঝায়? তাহলে কৌণিক ভরবেগ দ্বারা বুঝায় এমভি আর, কৌণিক ভরবেগ দ্বারা বুঝায়। কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়, তোমরা হয়তো জানো না, এল দিয়ে প্রকাশ করা হয়। এটা দ্বারা এমভি আর বুঝায়, আর এমভি আর সমান এনএচ বাই টোয়াইস পাই। তাহলে কৌণিকের কনসেপ্টটা কিন্তু অনেকে ভুল করে, এখানে কৌণিক বেগ চিন্তা করে ওমেগা, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এখানে কিন্তু ওমেগা আসবে না, এটা হচ্ছে কৌণিক ভরবেগ এমভি আর আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপরে তোমাদেরকে কৌণিক বেগ এবং রৈখিক বেগেরও একটু কথা বলবো। তার আগে কৌণিক ভরবেগটা শেষ করি, তারপরে কৌণিক বেগ আসছে না, কৌণিক বেগ নিয়ে একটু কথা বলে শেষ করে দিব ক্লাস, বেশিক্ষণ নিব না। আচ্ছা, তাহলে আসো এটা নিয়ে একটু কথা বলে ফেলি। কৌণিক ভরবেগ নিয়ে যেটা আসছে এটা নিয়ে কথা বলে ফেলি। সূত্রটা কি তাহলে? সূত্রটা হচ্ছে বোরের সূত্র, এম ভি আর সমান এন এইচ টোয়াইস পাই। এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কার কৌণিক ভরবেগ? ইলেকট্রনের। তাই ভরটা হবে কার? ভরটা হবে ইলেকট্রনের ভর। 9.11 10⁻31 কেজি। বেগটা হবে কার বেগ? ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ হবে। আরটা কার হবে? যে কক্ষপথে ঘুরবে, যে কক্ষপথে ঘুরবে
তার ব্যাসার্ধ। এটা নিয়ে আবার একটু কথা বলবো, তাই এখানে একটা স্টার দিয়ে রাখছি। এটা নিয়ে আবার কথা বলা হবে। তাহলে যেই কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। শেষ করে দিচ্ছি ক্লাস একটু। তাহলে যেই কক্ষপথে ঘুরবে ইলেকট্রনটা, ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। আর এর মান কিভাবে বের করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে এন কি? কক্ষপথের সংখ্যা। এন হচ্ছে কততম কক্ষপথ, কততম কক্ষপথ সেটা, প্রথম কক্ষপথ না দ্বিতীয় কক্ষপথ। এইচ কি? এইচ হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর মান কত মনে রাখতে হবে, 6.626 10⁻34 এবং এর একক কি? জুল। এর একক হচ্ছে জুল সেকেন্ড। তাহলে এইচ এর একক কি? জুল থাকবে, সেকেন্ড থাকবে। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। 6 আবার 6 2 আবার 6 6 আবার 6 2 দিয়েছে, আবার 6 দিয়েছে। ওরে কি খেলা! প্রথম বলে ছক্কা, আবার ছক্কা, আবার কি? এই যে দেখছো, এটা একটা খেলার মতো করে মনে রাখতে পারো, খেলার মতো করে মনে রাখতে পারো। 6 মেরেছে, আবার 6 মেরেছে, 2 মেরেছে, 6 মেরেছে, 3 মেরেছে, 4 মেরেছে, একটা ওভার। এটা হচ্ছে মনে করো আমি যদি মনে করো যে থাকি আর কি, বুঝো নাই, আমি স্ট্রাইকে আছি, সায়াম বাই স্ট্রাইকে, ইয়েস, প্রথম বলে ছক্কা মেরে দিয়েছি, তারপরে বলে আবার ছক্কা, তারপরে 2 আবার ছক্কা, তারপরে 3 আবার 4, জিতাই দিছি বাংলাদেশকে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা প্লাঙ্ক না, এটা মনে করো আমি আর কি, প্লাঙ্ক বল করছে, প্লাঙ্কে এইগুলো দিচ্ছি। আচ্ছা, আর টোয়াইস পাই, পাইয়ের মান কত সবাই জানো, পাইয়ের মান হচ্ছে 3.14, পাইয়ের মান 3.1416 বসাতে পারো পাইয়ের মান। আচ্ছা, এখন কি বলবো বলেছিলাম, ব্যাসার্ধ আর বলে শেষ করে দিব বলেছিলাম। সো ব্যাসার্ধ আর বলেই আজকে শেষ করব, আগামী পর্ব আগামী দিন দেখবো। তাহলে এম ভি আর এন এইচ বাই টোয়াইস পাই, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। এখন আর এর ব্যাপারটা একটু বলে নিই। যদি প্রথম কক্ষপথে হয় এটাকে আমরা বলি R1, হাইড্রোজেনের জন্য। আর এর ব্যাপারটা একটু বলে দিই, এখানে জায়গা নেই, আমরা এই পাশেরটা মুছে এখানে দেখাচ্ছি। লিখে রাখো সবাই, তোমরা নিচে নিচেই লিখো, আমি পাশে দেখাচ্ছি, নিচে নিচেই লিখো। আর এর ব্যাপারটা দরকার আছে, আর এর মান কিভাবে বের করবো সেটা। শুধুমাত্র হাইড্রোজেনের জন্য আমরা আর এর মানটা বের করতে পারবো, বাকিদের জন্য সূত্র আছে, এই সূত্রটা এখন লাগবে না। হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য আর এর মান হচ্ছে, হাইড্রোজেনের জন্য আর এর মান হচ্ছে 0. হাইড্রোজেনের প্রথম কক্ষপথে R1 মানে প্রথম কক্ষপথে হাইড্রোজেনের মান হচ্ছে 0.53 অ্যানস্ট্রম। অ্যানস্ট্রম মানে কি? অ্যানস্ট্রম মানে 10⁻10 মিটার। এটা হচ্ছে প্রথম কক্ষপথে হাইড্রোজেনের জন্য। তেমনি যদি দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ হয় তখন কি করব? দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ হলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে Rn, তার মানে n-তম কক্ষপথে আর এর মান হবে, প্রথম কক্ষপথে আর এর মান, প্রথম কক্ষপথে আর এর মান এর সাথে, প্রথম কক্ষপথে আর এর মান এর সাথে আমরা কি করব? n² গুণ করে দিব। যেহেতু আমার একটা কথা বলো যে যতই আমি কক্ষপথ বাড়বে ততই আমার ব্যাসার্ধটা বাড়বে, তাহলে আমাদেরকে গুণ করতে হবে ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা একটা সূত্র আছে, সূত্র থেকে এসেছে। এখন তোমরা যদি বলো ভাই সূত্রটা কই পাবো, সূত্রটা যদি পেতে চাও সূত্রটা ইন্টারে আছে। তুমি যদি বলো ভাই আমি এখনই পড়তে চাই, কোনো সমস্যা নাই, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক গ্রুপে যাবে। ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তোমাদের ইন্টারের পুরো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ সবগুলো ফ্রি আছে। ওইখানে কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারে যাবে, সেকেন্ড চ্যাপ্টারে গেলে সিরিয়ালি এই সবগুলো ডিটেলসে পড়ানো আছে। তোমরা যদি বোর পরমাণুর মডেল নিয়ে পিএইচডি করতে চাও, মানে অনেক ডিটেলসে পড়তে চাও বোর পরমাণু মডেল নিয়ে, তাহলে তোমরা ফিল সায়েন্স ইউটিউব চ্যানেলে যাবে, কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটা দেখবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ফিল সায়েন্সে গত 1 বছরে, ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে বলো, ফেসবুক গ্রুপে বলো, আমাদের গ্রুপগুলোতে বলো, গত 1 বছরে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি 5টা সাবজেক্টের উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কোনো না কোনো ভিডিও আছে। তুমি যদি এখন থেকে পড়তে চাও এগিয়ে থাকতে পারো, ঠিক আছে? সো তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে, আশা করি অনেক উপকৃত হবে। আর হাইড্রোজেনের জন্য তো আমি দিয়ে দিলাম, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে আর এর মান এটা, আর যদি অন্য কক্ষপথ হয় এই ফর্মুলা দিয়ে বের করব। আচ্ছা,
সো এই ছিল বোর পরমাণু মডেল। আমরা চ্যাপ্টারে অর্ধেক এসেছি। চ্যাপ্টারে আর বাকি আছে কি? চ্যাপ্টারে বাকি আছে আইসোটোপের যে ব্যবহার আছে সেটা আগামী ক্লাসে প্রথম দিকে দেখিয়ে দিলেই শেষ হবে। তারপর আমরা আরেকটি চ্যাপ্টার ধরবো। তো আমরা এক্স্যাক্টলি যা যা পরীক্ষা আসবে তাই পড়াচ্ছি, কারণ একটা ব্যাপার খেয়াল করো, পুরো বই পড়ার এখন সময় নেই। পুরো বই পড়ার সময় নেই, বইয়ের যেটা পরীক্ষা আসবে সেটা পড়তে হবে এবং বেসিকটা ক্লিয়ার করতে হবে। আমরা জানবো, আমরা যেটা আমি নিজেও নটরডেমে পড়েছি, পরীক্ষা দিয়েছি, আমার অভিজ্ঞতা আছে যে কেমন প্রশ্ন হয়। সো আমি যে ধরনের প্রশ্ন হয় ওই ধরনের পড়াগুলোই পড়াচ্ছি। আজকে আমরা 60টা পড়া পড়েছি। কয়টা? 60টা। একটু করে সামারি দিয়ে ক্লাসটা শেষ করব। তোমাদের খাতায় একদম শুরু থেকে মিলিয়ে নাও, সবাই খাতার একদম শুরু থেকে মিলিয়ে নাও। খাতার 60টা মিলিয়ে নাও। 60টা পয়েন্ট পড়িয়েছি, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে মিলিয়ে নাও। নাম্বার 1, পরমাণু নিয়ে প্রথম কথা বলেছেন বা অ্যাটম নাম দিয়েছেন ডেমোক্রিটাস। পরমাণু নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে প্রতিষ্ঠিত করেছেন জনক, পরমাণুবাদের জনক ডাল্টন। 3 নাম্বার, তোমাদেরকে কিছু ল্যাটিন নাম শিখিয়েছি, যেমন ওলফ্রাম, তারপর হচ্ছে প্লামবাম, হাইড্রোজাইরাম, তারপর অ্যাস্টানাম, স্টিবিয়াম, এই ব্যাপারগুলো পড়িয়েছি, দেখতে হবে। তারপরে কি? তারপরে পর্যায় সারণীতে 118টা মৌল আছে, তার মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, 20টা কৃত্রিমভাবে তৈরি হয়, 26টা আমাদের শরীরে আছে। আমাদের শরীরে 26, এই যে 26, বিজয় 26শে মার্চ, দেখছো বিজয় 26শে মার্চ, আমাদের শরীরের মধ্যে 26টা মৌল আছে। তারপর একমাত্র তরল ধাতু, একটা মাত্র ধাতু আছে যেটা তরল অবস্থায় পাওয়া যায়, পারদ। একমাত্র তরল ধাতু, একটা মাত্র অধাতু আছে যেটা তরল অবস্থায় পাওয়া যায়, ব্রোমিন। আচ্ছা, 5 নাম্বার কি পড়িয়েছি? 5 নাম্বারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসের আবিষ্কারককে, সেটা পড়িয়েছি। 6 নম্বরে কি পড়িয়েছি? রাদারফোর্ড পরমাণু মডেল এবং ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক বিকিরণ তত্ত্ব পড়িয়েছি। 7 নম্বরে কি পড়িয়েছি? বোর পরমাণু মডেলের mvr সমান nh/2 পাই ইলেকট্রনের কণিক ভরবেগ পড়িয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো আগামী ক্লাসে আমরা আর যে রেস্ট পার্ট আছে সেটা দেখাবো। এর পরবর্তীতে তোমাদের আরেকটা অ্যালার্ম দিয়ে দিই, আজকে তোমাদের বায়োলজির ক্লাস ছিল 10টায়, কিন্তু বিশেষ কারণে ক্লাসটা আজকে হবে না, এটা এর পরের ক্লাসগুলোতে আগামীকালকে আমরা জানিয়ে দিব এটা। আর আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা করবে। সামনে আমরা এসএসসি 23 এর জন্য আমরা অ্যাডভান্স কোর্স শুরু করে দিব। শুরু হয়ে গেছে অলরেডি, শুরু করব না। তোমরা যারা এখানে আছো তোমাদেরকে বলে রাখি, আগে থেকে এগিয়ে থাকতে হবে, অন্যথায় কি করতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। এখন সবাই বসে আছে, তুমি যদি দৌড়ানো শুরু করো তাহলে সবার চেয়ে এগিয়ে যাবে। তা আমরা চাই তোমরা এগিয়ে যাও, বাসায় বসে না থেকে। আমরা তোমাদের জন্য আগে থেকেই ফ্রি কোর্সগুলো শুরু করব, সাথে রেগুলার পেইড কোর্সগুলো শুরু করব। আসলে একটা ব্যাপার কি জানো, ফ্রি কোর্সগুলো অনেকে মনোযোগ দিয়ে করতে চায় না, সেজন্য আমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেইড কোর্সগুলো শুরু করে দিব। পেইড কোর্সগুলো তো একেবারে রেগুলার থাকবে, তুমি আমাকে টাকা পয়সা দিবে, একটা দায়বদ্ধতা থাকবে, দায়িত্ববোধ থাকবে টাকা পয়সা দেওয়ার কারণে। সো আমরা এই ডিসেম্বরের 3-4 তারিখ থেকে ফ্রি কোর্স এবং পেইড কোর্সগুলো শুরু করে দিব। এটা বলে রাখলাম একটা মাত্র কারণে, পেইড কোর্সের ব্যাপারটা তোমরা আবার বলতে পারো ক্লাস শুরু করতে না করতেই পেইড কোর্সের কথা বলছেন, এটা একমাত্র একটা কারণে বলে রাখলাম। আমরা ফ্রি কোর্সও করাই, পেইড কোর্সও করাই, জানিয়ে রাখলাম, যাতে তোমরা আবার অন্য কোথাও, এটা তোমাদের ব্যাপার, এটা একটু জানিয়ে রাখলাম আর কি। ঠিক আছে, অন্য কোথাও ভেবেচিন্তে দেখবে আর কি, আমাদের কথাও একটু ভাববে, এটার জন্য একটু জানিয়ে রাখলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দিবে সবার মাঝে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।